দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান অভিজ্ঞতা মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দূরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। শেষ হতে যাচ্ছে 2024 সাল, আর 4 দিন পর স্বাগত জানাতে হবে নতুন বছর 2025-কে। তবে বিশ্বজুড়ে ক্ষমতার পট পরিবর্তন, যুদ্ধ বিগ্রহ, রাজনৈতিক অস্থিরতা, গুপ্ত হত্যা, গুজব এবং শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতা সহ নানা কারণে 2024 সাল দীর্ঘদিন গেঁথে থাকবে মানুষের মনে। কারণ স্বস্তির আশা নিয়ে এই বছরটি শুরু হলেও শেষ দিকে এসে বিশ্ব দেখেছে অস্থিরতা। ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষই হয়েছে মানুষের বড় শত্রু, যেখানে যুদ্ধের বলি হয়েছে নিষ্পাপ শিশুরাও। বিদায়ী এই বছরে বিশ্বে যেসব বিষয় আলোচনায় ছিল তার মধ্যে অন্যতম ইউক্রেন রাশিয়া সংঘাত। 1000 দিনের বেশি পার হলেও এই যুদ্ধের সমাধান হয়নি এখনো, যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আশা প্রকাশ করেছেন 2025 সালের মধ্যেই এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। অন্যদিকে গাজাকে কেন্দ্র করে ইসরায়েল, ইরান, লেবানন তথা মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। বাংলাদেশ, সিরিয়ার মতো কোথাও আবার সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান নাড়িয়ে দিয়েছে রাষ্ট্রীয় কাঠামোর ভিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর 54 বছরের ইতিহাসে বাংলাদেশ ভারত সম্পর্ক এই মুহূর্তে গিয়ে ঠেকেছে তলানিতে। গৃহযুদ্ধে উত্তাল সময় পার করছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ মিয়ানমার। দেশটির জান্তা সরকারের সঙ্গে সংঘর্ষ চলছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। গণমাধ্যমের এক প্রতিবেদন বলছে, জান্তা বাহিনীকে হারিয়ে দেশটির 50%-এরও বেশি এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। এদিকে আবার রাজনৈতিক ও সন্ত্রাসী হামলায় টালমাটাল অবস্থা পাকিস্তানের। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য সহ বিশ্বে বছর জুড়ে যেভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংঘাতের পাশাপাশি যুদ্ধ, বিগ্রহ, সন্দেহ, অবিশ্বাস ও আস্থার সংকট পরিলক্ষিত হয়েছে, 2025 সালেও কি তার ধারাবাহিকতা বজায় থাকার সম্ভাবনা আছে, নাকি নতুন বছর নিয়ে আসছে শান্তির বার্তা? সব মিলিয়ে কেমন গেল 2024, কেমন হতে যাচ্ছে 2025, এসব নিয়ে আলোচনায় আজ দূরালাপে যুক্ত আছেন 3 দেশ থেকে 3জন সম্মানিত অতিথি। আছেন যুক্তরাজ্য থেকে সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, ইরান থেকে যুক্ত হয়েছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ, এবং যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাদের 3জনকেই আজকের দূরালাপে। একটি প্রশ্ন 3জনের কাছেই, আসলে যেটি আমি আমার সূচনা বক্তব্যে বলছিলাম, নানান ঘটন অঘটনে ভরপুর 2024, বাংলাদেশ সহ পুরো বিশ্বের জন্য নানান ঘটনায় ঘটনাবহুল। বাংলাদেশের প্রসঙ্গটি একটু বিশেষভাবেই বা আলাদা করে কথা বলতে চাই। শুরুতে আপনাদের 3জনের কাছ থেকে বিশ্ব প্রেক্ষাপট থেকে জানতে চাই, বা বিশ্ব পরিস্থিতির বিষয়ে জানতে চাই, কেমন গেল 2024? আমি গাজী আব্দুর রশিদ আপনার কাছ থেকে শুরু করি। ধন্যবাদ শারমিন চৌধুরী আপনাকে এই দূরালাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশ্ব থেকে যারা দেখছেন, সংযুক্ত আছেন দর্শক, সবাইকে স্বাগত, এবং ঋদ্ধ এবং সুপ্রিয় দুজন সাংবাদিক বদরুল হাসান ভাই এবং হাসান ফেরদৌস ভাই, দুজনকেও আমি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। কিন্তু 2024 সাল কেমন গেল আপনি খুব সময়ের প্রশ্ন করেছেন, আর 25 কেমন হবে? বিশেষ করে আন্তর্জাতিক পরিস্থিতি ভালো ছিল না, মোটেও একদমই ভালো ছিল না শেষটা। আপনি যে কথা বলছিলেন, যুদ্ধ, ঝঞ্ঝা, বিক্ষুব্ধ অবস্থা, রাজনৈতিক পট পরিবর্তন, অভ্যুত্থান, শিশু হত্যা, বিশেষ করে গণহত্যা, এবং আমি যখন আমরা কথা বলছি তখন কিন্তু আজারবাইজানের একটি জেট ক্র্যাশ করেছে, 38 জন নিহত হয়েছে। আমরা যখন কথা বলছি সেই 24 ঘন্টার মধ্যে গাজায় 80 জন বেসামরিক মানুষ, সাংবাদিক সহ ইসরায়েলি এয়ার স্ট্রাইকে নিহত হয়েছে, হত্যা করা হয়েছে। আমরা যখন কথা বলছি সেই 24 ঘন্টার মধ্যে ইয়েমেনে আমরা দেখেছি প্রায় 25 জন হতাহত হয়েছে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে। অর্থাৎ সবার জন্য সমবেদনা জানাচ্ছি হৃদয় থেকে। তবে আশা করছি আগামী 25 এমনটি হবে না, যেটি হৃদয়ে দাগ কেটে থাকবে। 24 সালটি মধ্যপ্রাচ্য পরিস্থিতি অত্যন্ত খারাপ গেছে এবং যাচ্ছে, থমথমে ভাব। আপনি যে কথা বলছিলেন আগামীটাও যে কি হবে সেটা নিয়ে শঙ্কিত সবাই। কেন? আমরা সর্বশেষ সিরিয়া পরিস্থিতির কথা বলি। সিরিয়াতে বাশার আসাদ সরকার চলে গেছে,
সেখানে HTS তারা এসেছে ক্ষমতায় মূলত, এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কটা ভালো। আজ আমরা দেখেছি সেখানে গোয়েন্দা প্রধান যিনি নিয়োগ হয়েছেন, তিনি মূলত আহ আল কায়েদার সদস্য, তিনি প্রধান গোয়েন্দা কর্মকর্তা হয়েছেন। এবং দামেস্কের যিনি গভর্নর, তিনি আজকে বলেছেন ইসরায়েল শান্তি চায়, আমরা ইসরায়েলের সঙ্গে কোনো দ্বন্দ্বে যাব না, আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করব। তিনি অথবা আমরা জোলানির কথা বলি, তিনি কিন্তু কয়েকদিন আগেও একই কথা বলেছেন, ইসরায়েলের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তাহলে ইসরায়েলের বিশেষ করে সিরিয়ার যে অংশগুলো দখল করে নিল, বাফার জোন, সেখানে হত্যা চালানো হলো, নৌবাহিনীর অংশগুলো বিভিন্ন জায়গায় আক্রমণ চালানো হলো, সেগুলোর কথা কিন্তু তিনি বলেন। তার মানে হচ্ছে সিরিয়ার অবস্থাটা এখন একটা লুটে পুটে খাওয়ার অবস্থা। তুরস্কের নেতৃত্বে হয়েছিল সেখানে একটা অভ্যুত্থান, তারপরে যুক্তরাষ্ট্র ছিল, সেখানে সীমান্ত দিয়ে তেল তেল যা কিছু নিয়ে আসে সেগুলো নিচ্ছিল। পাশাপাশি এখন যেটা হয়েছে, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইসরায়েল সবাই মিলে ভাগাভাগির একটা দেন দরবার সেখানে চলছে, নানামুখী পরিকল্পনা সেখানে আছে। সিরিয়ার পরিস্থিতি কি হবে? তবে হ্যাঁ, সবচেয়ে কঠিন একটা জিনিস হতে পারে কুর্দি। তুরস্কের প্রেসিডেন্ট কিন্তু এরদোগান আজকে গতকালকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে আমরা সিরিয়াতে কোনো কুর্দিদের অস্তিত্বই রাখবো না। এখন কুর্দি, তুরস্কে কুর্দি আছে, সিরিয়াতে কুর্দি আছে, আছে ইরাকে কুর্দি। কুর্দিরা কিন্তু অত্যন্ত জাতীয়তাবাদী জাতি, তারা স্বাধীনতা চাচ্ছে। এবং সবাই মিলে এমনও হতে পারে যে এই সিরিয়ার কুর্দিদের দ্বারা বা তুরস্কের কুর্দিদের দ্বারা বা ইরাকের কুর্দিদের সমন্বিত চেষ্টায় তুরস্কের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমরা হয়তোবা হতে পারে, তেমন আমরা জানি না কি হতে পারে। গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ভাবুন তো, এই প্রচন্ড শীতকালে সেখানে হাসপাতালে কি করে এয়ার স্ট্রাইক করা হলো, নিরীহ শিশু, নারী, যে কথা বলছিলাম যে 80 জন নিহত হয়েছে, হত্যা করা হয়েছে, সব মিলিয়ে গত 15 মাসে প্রায় 46,000 নিহত হয়েছে, লাখ লাখ মানুষ আহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে। আমরা বিশ্ব বিবেক সেখানে চুপ রয়েছি। আমরা হিজবুল্লাহর কথা বলি, লেবাননের, সেখানে হত্যা করা হয়েছে হিজবুল্লাহ নেতাকে, নাসরুল্লাহকে। ইসমাইল হানিয়াকে এখানে হত্যা করা হয়েছে, ইসরায়েল সে স্বীকার করেছে গতকালকে। সেখানে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বলেছেন যে কেউ ইসরায়েলের দিকে চোখ রাঙিয়ে কথা বললে তার হাত কেটে নেওয়া হবে, হাত তুললে হাত কেটে নেওয়া হবে। যেভাবে আমরা হত্যা করেছি ইরানে, কাকে? ইসমাইল হানিয়াকে। ওখানে সিনোয়ারকে হত্যা করা হয়েছে, নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। তার মানে হত্যা তারা করতে চায়, করছে। আমরা বিশ্ব বিবেক, আমাদের বিবেকের মধ্যে সেটা কি আছে? বাংলাদেশের পরিস্থিতি তো আছেই, সেখানে শেখ হাসিনা সরকারের স্বৈর শাসকের পতন হয়েছে, তিনি পতিত সরকার ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক এখনো মনে হচ্ছে। গাজী আব্দুর রশিদ, আমি আসলে বাংলাদেশের পরিস্থিতিটা নিয়ে একটু পরে কথা বলি, মানে একটু বিশ্ব পরিস্থিতির একটা সার্বিক, একটা মোটা দাগে আলোচনা বা চিত্রটা জানতে চেয়ে বা তুলে ধরে তারপরে নিশ্চয়ই বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাইবো। জনাব হাসান ফেরদৌস, আপনার কাছেও আপনার মূল্যায়ন কেমন গেল 2024? অনেক ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমাদের পুরনো বন্ধুরা আছেন, আপনি শুরুতেই একটি মূল্যায়ন দিয়েছেন। মূল্যায়ন মানে আপনি আপনার মতামতটা দিয়ে ফেলেছেন যে বিশ্ব ভয়াবহ রকম দুর্যোগে পড়েছে 2024 সালে। রশিদ ভাইও তেহরান থেকে মোটামুটি একই কথা বললেন। আমি বলবো উল্টো। হ্যাঁ, দুর্যোগ ছিল, ভয়াবহ রকম ঘটনা ঘটেছে, আমাদের অজ্ঞাতে অনেক ঘটনা ঘটছে। আমরা উল্লেখ করিনি সুদানে গত 3 বছর ধরে একটা ভয়াবহ গৃহযুদ্ধ চলছে, যার কথা ভুলে উল্লেখ করি না আমরা। দেশের অর্ধেক মানুষ ঘর ছাড়া হয়ে পড়েছে, প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে না খেয়ে, কথা বলছি না আমরা। ফলে হ্যাঁ, 24 সাল খুব দুঃসংবাদের বছর, কিন্তু ভালো খবর আছে। একটু আগে আপনি বললেন বাংলাদেশ, একটা ভালো খবর বাংলাদেশ থেকে এসছে। 15 বছরের একটা জগদ্দল পাথরের মধ্যে বসে থাকা একটা দুঃশাসনের অবসান ঘটেছে। সিরিয়াতে 53 বছর একটি পরিবার শাসন করেছে। 53 বছর লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে। সেই অসম্ভব রকম স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, যা আমরা ভাবিওনি ঘটবে। ইনফ্যাক্ট আসাদ পরিবার মাথায় আসেনি তাদের যে এবছর তাদের পতন ঘটবে, তাদের পতন ঘটেছে। দুটো আপনাকে ভালো খবর দিলাম আমি। আর একটা ভালো খবর দেই, 2024 সালে আমরা দেখেছি টেকনোলজির, প্রযুক্তির অভাবিত উত্থান, বিশেষ করে এআই।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা কিনা আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে, বদলে দেওয়ার পর্যায়ে আছে। ইতিমধ্যে এআই যে অর্জন করেছে তা অভাবিত। গত 200 বছরে বিজ্ঞান যে অর্জন করেনি, গত এটা লিটারালি 200 বছরের ফলাফলই এটা। কিন্তু লাস্ট 2 ইয়ার্সে 23 এবং 24 সালে এআই আমাদেরকে দেখিয়েছে যে বিজ্ঞান কিভাবে আমাদের জীবনকে, জীবনের কোয়ালিটিকে বদলে দিতে পারে। আমার চোখে দুঃসংবাদ আছে বটে, কিন্তু অনেক ভালো খবর আছে 2024 সালে। জনাব হাসান ফেরদৌস, ধন্যবাদ। আপনার কাছ থেকে কিছু ভালো খবর শুনলাম। আমি সৈয়দ বদরুল হাসান, আপনার কাছ থেকে জানতে চাই কেমন গেল 2024? ভালো খবর কি দেখেন? আর খারাপ খবরের তো অনেক বড় তালিকা নিশ্চয়ই আছে, কেমন দেখেন আপনি? হ্যাঁ, খারাপ খবরের তালিকা তো অনেক বড়ই আছে। রশিদ ভাই যেটা বললেন, তিনি একটা সার্ভে আমাদেরকে দিলেন। ফিরদৌস ভাইও ভালো খবর দিলেন, যেটা আমাদের শুনেও খুব ভালো লাগছে। আমি যেটা বলবো, হ্যাঁ, আমাদের পৃথিবীতে 2024-এর প্রত্যেক বছর শেষে মানে এই যখন আসে, এই সময়টা আসে, আমরা আমাদের পত্র পত্রিকায়, আমাদের আলোচনায় বছরটা কেমন গেল এটা নিয়ে আমরা আলাপ করি। তো যথারীতি আজও সেই আলাপটা হচ্ছে। আমি যেটা বলবো, হ্যাঁ, আমরা তো দেখেছি ভালো মন্দ সবই দেখছি। তো আমার যেটা প্রথম পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা ফিরদৌস ভাই বললেন যে সুদানের কথা কিন্তু কেউ বলছে না। সত্যিকার সুদানের কথা কেউ বলছে না। এত মানুষ না খেয়ে আছে, এত মানুষ অসহায় অবস্থায় আছে, আমরা কিন্তু খুব একটা গুরুত্ব দিচ্ছি না, আমরা ওদিকে তাকাচ্ছি না। একই সাথে আমি বলবো আফগানিস্তানের কথা। এই যে আফগানিস্তান 2021 সালে তালিবানরা ফিরে এলো, সেখানে দেশ কিভাবে চলছে, তাদের সরকার, তালিবান সরকার কিভাবে দেশটাকে পরিচালিত করছে, এবং মহিলাদের অবস্থা কি। আমরা সর্বশেষ যেটা জানি, মহিলাদের উপর আরো কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা বাইরে যেতে পারবেন না, আর যদি বাইরে যানও, যদি দোকানে যান, বাজারে যান, তার কারোর সাথে, পুরুষের সাথে যেতে হবে, এবং তাদের কণ্ঠ যাতে কেউ না শোনে। এই যে আমরা যে একদম আফগানিস্তানে মধ্যযুগীয় একটা অবস্থা চলছে, সেটা নিয়ে আমাদের কথা বলার দরকার। আরেকটা হচ্ছে যে আমরা দেখছি বিগত এক বছরে 2024 সালে এই যে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে আফ্রিকা থেকে নৌকায় চড়ে, ছোট ছোট নৌকায় চড়ে বা ডিঙ্গিতে বসে বা রাবারের নৌকায় তৈরি কত কত যে মাইগ্রেন্টস যাদেরকে বলি, দেশ ছেড়ে, তাদের দেশে তাদের চাকরি নাই, খাবার নেই, কিছু নেই, তারা আসছে, ইউরোপে আসছে। সেখানে আবার দেখছি যে ইউরোপিয়ান যে বিভিন্ন সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং পশ্চিমা দেশের অনেক সরকার, তারা কিন্তু খুব চিন্তিত যে এদেরকে নিয়ে কি করবে। এবং ইউকেতে আমরা দেখেছি যে ব্রিটিশ সরকার, কনজারভেটিভ পার্টির আমলে, তারা একটা নীতি গ্রহণ করলো যে এদেরকে, যারা বেআইনিভাবে এসছেন, এদেরকে রুয়ান্ডাতে পাঠানো হবে। তো এই যে অমানবিক একটা ব্যাপার, যে ওরা আসছে, তাদের দেশ ছেড়ে যে আসছে কাজের সন্ধানে, খাদ্যের সন্ধানে, এইটা আমরা আমাদের মনে হয় যে আমরা যারা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে যারা আছি, বাংলাদেশের কথা তো আমরা বলবোই, কিন্তু বাংলাদেশের জনগণের কাছে আমাদের এই বিষয়গুলো তুলে ধরতে হবে। আবার পাশাপাশি দেখেন, এই যে বিভিন্ন দেশ থেকে যারা আসছেন, এর মধ্যে বাংলাদেশিও আছেন, অনেকে আবার মৃত্যুবরণ করছেন, সাগরে ডুবে যাচ্ছেন। এর পাশাপাশি আমরা দেখছি যে ইউরোপে, আমরা যে রাজনীতির কথা যদি বলি, আমরা দেখছি অনেক দেশে কিন্তু 2024 সালে নির্বাচন হয়েছে। আমেরিকাতে নির্বাচন হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ফিরে আসছেন, শপথ নেবেন আগামী মাসে। আবার ইউকেতে নির্বাচন হয়েছেন, 15 বছর পর কনজারভেটিভ পার্টি ক্ষমতা হারালো, লেবার পার্টি এসছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু ওই ক্ষমতা এসছে, এখনো পর্যন্ত ঠিকভাবে ওই সরকার কিভাবে পরিচালনা করতে অনেকের ধারণা, তারা সেটা বুঝতে পারছে, একটু হিমশিম খাচ্ছে। ভারতে নির্বাচন হয়েছে, আমি এগুলো বলছি একটা পজিটিভ, যেগুলো ভারতে নির্বাচন হয়েছে, আমাদের দেশও জানুয়ারি মাসে একটা নির্বাচন হয়েছে, তো সেটা অন্য বিষয়, পরে তো আমরা দেখছি একটা পরিবর্তন হয়ে গেল। তারপরে আমরা দেখছি যে ফিলিপিন্সে একটা নির্বাচন হয়েছে। ফার্ডিনান্ড মার্কোস যিনি ছিলেন, তাদের যে অনেক বছর আগে যাকে উৎখাত করা হয়েছিল পিপল পাওয়ার রেভলিউশনে 1986 সালে, তার পুত্র ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র, তিনি এখন প্রেসিডেন্ট হয়েছেন। মেক্সিকোতে একজন মহিলা, ক্লড শেনবম, তিনি প্রেসিডেন্ট হয়েছেন। তো এইগুলো আমরা দেখছি। শ্রীলঙ্কাতে নতুন প্রেসিডেন্ট হয়েছেন। ইরানে ইব্রাহিম রাইসির
মৃত্যুর পরে নতুন প্রেসিডেন্ট হয়েছেন। ইন্দোনেশিয়াতে সুবিয়ান্তো প্রাবোও নতুন প্রেসিডেন্ট হয়েছে। এইগুলো আমরা দেখছি। কিন্তু যদি ইউরোপের দিকে তাকাই, আমরা দেখছি কিন্তু ইউরোপে আবার কিন্তু একটা এক্সট্রিম রাইট উইং নীতির দিকে তারা চলে যাচ্ছে। যেমন জার্মানিতে এএফডি, এরা কিন্তু ইমিগ্রেন্ট বিরোধী। তারপরে ইটালিতে যে প্রধানমন্ত্রী আছেন জিওর্জিও মেলোনি, তিনিও কিন্তু আপনার এই ইমিগ্রেন্ট বিরোধী। বিদেশ থেকে লোকজন আসবেন, এটা তারা কোনো মতেই মেনে নিতে পারছেন না। তো এইভাবে বিভিন্ন দেশে, আবার ফ্রান্সে আমরা দেখলাম একটা ইলেকশন হয়ে গেল কিছুদিন আগে, সেই পার্লামেন্টারি ইলেকশন হলো, যেখানে আপনার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দল কিছুই করতে পারলেন না। এখন তিনি প্রধানমন্ত্রী পরিবর্তন করে যাচ্ছেন, নতুন প্রধানমন্ত্রী দিয়েছেন। কিভাবে সরকার চালাবেন? ফ্রান্সে একটা সবসময় আমরা দেখেছি, যখন রাষ্ট্রপতি এক দলের হয় এবং পার্লামেন্ট অন্য দলের হাতে চলে যায়, তখন কোহ্যাবিটেশনের একটা বিষয় আছে। কিন্তু এখন এই বছর সমস্যাটা হচ্ছে 2024 সালে যে পার্লামেন্টে কোনো বিশেষ দল কোনো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। আবার যদি দেখি, আমরা যদি আমাদের উপমহাদেশের দিকে যদি দেখি, রশিদ ভাই বলেছেন ভারত বাংলাদেশের সম্পর্কে একটা কথা তুলেছেন, সেটা আছে। তারপরে যে আমরা যে চীনের কথা বলছি, চীন কিন্তু এখনো চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রে এদের সম্পর্কটা কি খুব একটা ভালো ছিল না এই গত এক বছরে। বাইডেনের আমলে, বাইডেন তো চলে যাচ্ছেন, এখন ডোনাল্ড ট্রাম্প আসবেন, তখন কি সমস্যা বিষয়টা হবে দেখবে। আর ইউক্রেন, এই যে আমরা ইউক্রেনের কথা বলছি, এখন ইউক্রেনের যুদ্ধ তো প্রায় 3 বছর হয়ে গেল, 2022 সাল থেকে 3 বছর হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে। তো সেটা আবার দেখতে হবে। এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন তিনি এসে যুদ্ধ থামিয়ে দিবেন, কিভাবে তিনি যুদ্ধ থামাবেন? তার সম্পর্ক ভ্লাদিমির পুতিনের সাথে এখন কিরকম? আগে তো খুব ভালো ছিল, এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্ক কিরকম? জেলেনস্কিকে সেগুলো দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে 25 সালটা কেমন হবে। আমি আসলে সেই প্রসঙ্গেও শেষের অংশে যাব যে 25 সাল কেমন হবে, নতুন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে আসতে যাচ্ছেন। আমি যেন হাসান ফেরদৌস আপনার কাছ থেকে একটু এই জায়গাটা জানতে চাই, মানে ভালো খবর, আপনি কিছুটা ভালো খবর আপনার কাছ থেকে জানছিলাম শুরুতেই, সেই মানে খারাপ খবর এটা যে যুদ্ধ বাস্তবতা আমরা দেখলাম 2024-এ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বা গাজা যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্য জুড়ে, সেখান থেকে যে কত ক্ষয়ক্ষতি হলো, কত মানুষের প্রাণহানি হলো, সেটার একটা হিসাব আমরা পাচ্ছি। লাভ কি কিছু হলো? মানে যারা যুদ্ধ বাধাচ্ছে, যারা যুদ্ধ করছে, কেউ কি কিছুতে লাভবান হলো? যুদ্ধ তো কখনোই লাভ আনে না। লাভ পায় তারা যারা যুদ্ধ বিক্রি করে নিজেদের স্বার্থে। যুদ্ধ একটা বাণিজ্য, সবসময় যুদ্ধ একটা বাণিজ্য। ধরা যাক, এই যে বদরুল বললেন ইউক্রেন যুদ্ধের কথা, প্রায় $150 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র পাঠিয়েছে ইউক্রেনে। টাকা তো পাঠিয়েছে যুদ্ধাস্ত্র কেনা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 5টি কোম্পানি থেকে। বাইডেন সাহেব তার শেষ ভাষণে বলেছেন যে এই টাকা তো আমাদেরই লাভ হয়েছে, পাঠিয়েছি বটে, গেছে বটে ইউক্রেনে, কিন্তু এটা আমাদের অস্ত্র, এবং প্রায় ক্ষেত্রে পুরনো অস্ত্র, যে অস্ত্র আমরা ব্যবহার করছি না, তাই পাঠাচ্ছি আমরা। অন্য কথায় যুদ্ধ সবসময় লাভজনক ব্যবসায়ীদের জন্য। মনে করিয়ে দিই যে আপনাদেরকে আমি 55 বছর আগে, প্র্যাকটিক্যালি গত শতকে আইজেনহাওয়ার আমাদের মনে করে দিয়েছিলেন আমাদের সবচেয়ে বড় শত্রুকে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। আমরা এখন এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের খপ্পরে পড়ে গেছি, এর থেকে পরিত্রাণ নেই। লাভ কার হচ্ছে? মধ্যপ্রাচ্যের ঘটনা রশিদ বলার চেষ্টা করছিলেন। লাভটা কার হলো? পুরো গাজা নিশ্চিহ্ন হয়ে গেল। গাজাতে একটি ভবনও নেই যে ভবনটা সুরক্ষিত, যে ভবনটা দাঁড়িয়ে আছে, একটি ভবনও নেই। একটু আগে সুদানের কথা বললাম, সুদানের ঘটনা বলছে গৃহযুদ্ধ, কিন্তু ইনভলভ কারা? অন্তপক্ষে 6টি দেশ ডিরেক্টলি ইনভলভ, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, অর্থ দিয়ে। যুদ্ধ আমার চালাচ্ছে বিদেশি লোকেরা, ঠিক যেমন ইউক্রেনের যুদ্ধ। প্রতিটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা বিদেশিদের হস্তক্ষেপ ঘটছে এই ক্ষেত্রে। ফলে লাভ কাদের? যদি বলি আমি, লাভ তাদের যারা যুদ্ধ বাঁধাচ্ছে। আর যারা আমরা উলুক হকরা, যারা হাতির পায়ের নিচে বসে প্রতিদিন পর্যুদস্ত হচ্ছে, তাদের কোনো লাভ নেই, তাদের মৃত্যু গুনতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে কি হবে? একটু আগে আমি একটু সামান্য বলি, আমি মধ্যপ্রাচ্যের মানচিত্র পুরোটা বদলে গেছে, এবং এই মানচিত্র বদলানোর চেষ্টা আজ থেকে 100 বছর আগে শুরু হয়েছিল।
সেই 100 বছরের চেষ্টার সাফল্য আমরা দেখতে পাচ্ছি। সেই সাফল্যটা কি? মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য। তাদের কোনো অপোজিশন থাকবে না। শুধুমাত্র গাজা বলে নয় বা ওয়েস্ট ব্যাংক বলে নয়, মধ্যপ্রাচ্যে কোনো দেশেই কিন্তু আর গলা উঁচিয়ে কথা বলতে পারবে না, পারছেও না। কোন একটি দেশও, এমনকি সাধারণ মানুষ পর্যন্ত এ নিয়ে কথা বলছে না। মরুক, আমি তো মরছি না। এই যে অ্যাপ্যাথি, এই যে উদাসীনতা, আমার চোখে সবচেয়ে বেশি ভয় এটা, যে আমরা মেনে নিয়েছি এই ঘটনা ঘটবে, লোক মরবে, প্যালেস্টিনিয়ানরা মরবে, সুদানে দুর্ভিক্ষ হবে, বলুন আরো উদাহরণ আপনারা দিলেন, আমরা এটা মেনে নিয়েছি। কোনো প্রতিবাদ আমাদের মধ্যে কোনো ক্রোধ জাগে না, বিমর্ষা জাগে না, কোনো প্রত্যাখ্যান নেই। আমরা এটা মেনে নিয়েছি। সবচেয়ে বিগেস্ট থ্রেট হচ্ছে মানব সভ্যতা মেনে নেওয়া, অপরাধকে মেনে নেওয়া, এই ভেবে যে আমি তো ভাই ভালো আছি। জি, আসলে এই ভালো থাকার মাহাত্ম্য কতটা, মানুষের জীবনের বিনিময়ে হচ্ছে বাণিজ্য, ব্যবসায়ীদের পকেট ভরছেন। মানে খুবই কষ্ট করে জায়গাটা। একটা বিরতিতে যাই, বিরতির পরে বাংলাদেশের প্রসঙ্গ আসতে চেষ্টা করব। বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা শঙ্কার জায়গা আছে কিনা সেটি নিয়ে একটু কথা বলতে চাইবো, এবং নিশ্চয়ই 25 সাল কেমন যাবে সেই প্রসঙ্গটিও আনবার চেষ্টা করব। ফিরছি বিরতির পর দুরালাপে। ফিরে এলাম দুরালাপে। আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে কথা বলছিলাম। জনাব হাসান ফেরদৌস, আপনার কাছ থেকে বিরতিতে গিয়েছিলাম, আপনার কাছে আবার একটু ছোট করে ফিরি যে দেখছিলাম ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্টের বিবেচনায় বাংলাদেশ বিশ্বের সেরা দেশ বিবেচিত হয়েছে। সেখানে দ্বিতীয় দেশ সিরিয়া, তারপর আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড। আপনার একটি লেখা পড়লাম এই প্রসঙ্গে প্রথম আলোতে। আপনি আমাদেরকে একটু বলবেন যে কি বিবেচনায় বাংলাদেশ সেরা বিবেচিত হলো, এর দিকগুলো কি কি, উল্লেখযোগ্য দিকগুলো কি কি? অনেক ধন্যবাদ। আমি শারমিন, আমার লেখাটার কথা উল্লেখ করার জন্য। ইকোনমিস্ট বলেছে যে সবচেয়ে সুখী দেশ বাংলাদেশ নয়, সবচেয়ে ধনী দেশ বাংলাদেশ নয়, কিন্তু এই দেশটা 24 সালে সবচেয়ে বেশি প্রগ্রেস করেছে, অগ্রগতি করেছে। কোন ক্ষেত্রে? গণতন্ত্রায়নের ক্ষেত্রে। বাংলাদেশ একটা অবিশ্বাস্য কাজ করেছে, তা হচ্ছে একটা অত্যন্ত কঠিন এক স্বৈরাচারকে ছড়িয়ে দিয়েছে। স্বৈরাচারী শাসক দেশ ছেড়ে পালিয়েছে, এটা একটা ঘটনা। তার চেয়েও বড় ঘটনা, এর ফলে সম্ভাবনা উন্মুক্ত হয়েছে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবার। ইকোনমিস্ট বলছে, এবং তার সঙ্গে সম্পূর্ণ একমত, প্রথমত আমরা একটা বড় বাধা দূর করলাম, যাকে ভাবিনি আমরা, যে সরকার পতন ঘটবে আমরা কল্পনাও করিনি, কেউই করেনি, তাই সেই ঘটনা ঘটলো। ফলে এটা প্রথম ফেজ, প্রথম বড় বিজয়। দ্বিতীয় বিজয় হচ্ছে যে নতুন সরকার, নতুন পরিস্থিতি গঠিত হয়েছে, সেই পরিস্থিতিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হলো। আমরা বলছি না যে পরিবর্তন ঘটে গেছে, আমরা বলছি না যে দেশ বদলে গেছে, আমরা শুধু বলছি একটা অপরচুনিটি তৈরি হয়েছে দেশটাকে সঠিক পথে আনবার। ঠিক এই কারণে ইকোনমিস্ট বাংলাদেশকে 2024 সালে সবচাইতে প্রগ্রেস করেছে এমন উল্লেখ করেছে। তুলনা তারা বলেছে আরো দুটো দেশ, সিরিয়া এবং পোল্যান্ড। পোল্যান্ডে ঘটেছে কি? পোল্যান্ডে বেসিক্যালি প্রাতিষ্ঠানিক স্ট্রাকচারের ভেতরেই পরিবর্তন শুরু হয়েছে। নতুন সরকার এসছে, তারা বিগত সরকারের অপশাসনগুলি দূর করার চেষ্টা করছে ধাপে ধাপে, পোল্যান্ড। কিন্তু কোনো বড় রকম আপহিভাল হয়নি। সিরিয়াতে কি ঘটেছে? আরো বড় একটা ঘটনা ঘটেছে। 53 বছরের পুরনো একটি পরিবারতন্ত্র। কিন্তু এই পরিবর্তনের ফলে দেশটি কি শান্তির পথে যাবে? সন্দেহ আছে। আমি আগে বলেছি, এখনো বলি, ভয় হচ্ছে যে সিরিয়া বোধ করে 3 বা 4 খণ্ডে বিভক্ত হয়ে পড়বে। একটু আগে রশিদ বলছিলেন, আপনারা বলছিলেন যে ইসরায়েল একটা বড় ফ্যাক্টর। ইসরায়েল জেঁকে বসছে সিরিয়ার উপরে, এবং কার সমর্থন পাবে ইসরায়েল? মার্কিন যুক্তরাষ্ট্রের। ফলে সিরিয়ার সম্ভাবনা এই পরিবর্তন থেকে লাভ নেবার, অ্যাডভান্টেজ নেবার অনেক কম। বাংলাদেশে তা নয়। বাংলাদেশে অনেক সমস্যা আছে, অনেক বিপদ আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা ধাপে ধাপে এগুচ্ছি। যেমন ইকোনমিস্ট বলেছে ব্যাংকিং সেক্টরের উন্নয়ন, ইকোনমিস্ট বলেছে আইন শৃঙ্খলার উন্নয়ন, এগুলি ভেরি ভাইটাল ইস্যুস। তার চেয়ে বড় কথা, একটি নির্বাচনী রোড ম্যাপ তারা আমাদের দেখাচ্ছে, যার মাধ্যমে যে পথ অনুসরণ করলে বোধ করি বাংলাদেশ তার কঠিন সময় উত্তরণে সক্ষম হবে। সে কারণেই বাংলাদেশ 2024 সালে সবচেয়ে অগ্রগতি করেছে এমন দেশের উদাহরণ। ঠিক।
অনেক ধন্যবাদ জনাব হাসান ফেরদৌস। আমি সৈয়দ বদরুল হাসান আপনার কাছ থেকে একটু শুনতে চাই। 2024-এর সেরা দেশ বাংলাদেশ বিবেচিত হলো, স্বৈরাচারের পতনের কথা বলা হচ্ছে। তারপরে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আসলে আমরা দেখলাম বছরের মাঝামাঝি এই গণ অভ্যুত্থানের ঘটনা এবং তারপরের রাজনৈতিক পট পরিবর্তন, তারপরের পরিবর্তনটাও কেমন? ইতিবাচক পথে আপনি কতটা দেখছেন, সম্ভাবনার জায়গায় কতটা দেখছেন? আমি ইকোনমিস্টের সেই প্রবন্ধটা পড়েছি। আমি খুশি হতাম, আর একটু আনন্দিত হতাম যদি সেই প্রবন্ধে তারা এটাও বলতো যে পরিবর্তনের পর যে কি ঘটনাগুলো ঘটে যাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং একটা মব ভায়োলেন্সের কথা বলা হচ্ছে, আমাদের যে দেশে যে আমাদের পত্রপত্রিকা, আমাদের গণমাধ্যম কথা বলছে না বা কথা বলতে পারছে না, সেটাও যদি তারা উল্লেখ করতেন তাহলে কিন্তু আরো ভালো হতো। কিন্তু শুধু তারা পরিবর্তনের কথা বলেছেন, গণতন্ত্রায়নের কথা বলেছেন। আমরা সবাই গণতন্ত্র চাই, বাংলাদেশে গণতন্ত্র আমরা চাই, কিন্তু আমাদের এটাও দেখতে হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি, যেমন ইদানিং যেটা আমরা দেখেছি যে গতকাল আপনার এই যে বড়দিনে, ক্রিসমাস ডেতে সচিবালয়ে আগুন লেগে গেল। তো এর আগে, তারপরে আমরা দেখলাম এর আগে আরো এই ধরনের কতগুলি ঘটনা আমরা দেখেছি, যেখানে আমরা খুব আতঙ্কিত হই যে আমাদের দেশে যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো নেই, মোটেও ভালো নেই। তারপরে আমরা দেখছি যে এই সরকারের, এই বর্তমান সরকার অনির্বাচিত সরকার, আবার যদি সংবিধানের দিক দিয়ে তাকাই সাংবিধানিকভাবে, সেটাও সংবিধানের উপর ভিত্তি করে নয়। যাই হোক, তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে যেটা আশা করা হয়েছিল যে দেশটাকে একটা সুন্দর পথে নিয়ে যাবেন এবং এবং আপনার নির্বাচনের একটা রোড ম্যাপ তৈরি করবেন, তো সেটা না করে তারা কিন্তু অনেকগুলো কাজ হাতে নিয়েছেন। 11টি তাদের রিফর্ম কমিশন নিয়েছেন, এতগুলো তাদের দরকার ছিল না। আরেকটা সমস্যা হচ্ছে এর যে রিফর্ম করবেন, বিভিন্ন সংবিধানের রিফর্ম, তারপরে গণমাধ্যমের জন্য রিফর্ম, এগুলো তো এদের দায়িত্ব না। এরা রিপোর্ট হয়তো তৈরি করবেন, কিন্তু যখন একটা নির্বাচিত সরকার আসবে, যেমন বিএনপি কিন্তু এখন তো নির্বাচন নিয়ে কথাবার্তা বলছে। তো সরকার যা উচিত ছিল, দরকার ছিল বর্তমান সরকারের, যে এগুলো পরের কথা, রিফর্ম বা সংস্কার কি কি করবে সেটা ভবিষ্যৎ নির্বাচিত সরকারের জন্য রাখা উচিত ছিল। তাদের দরকার ছিল যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রত্যেকটি রাজনৈতিক দল, বিএনপি, জাতীয় পার্টি, আমি বলবো যে প্রত্যেকটি রাজনৈতিক দল বলতে আমি সেই সব দলকে বোঝাচ্ছি যারা আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি, যারা 71 স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা অনেকেই এখন ক্ষমতায় আছেন এবং ভালো অবস্থাতেই আছেন, ওদের কথা বলছি না। বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কিন্তু দেশ শাসন করা চলবে না। এবং যখন নির্বাচন হবে তখন কিন্তু ওই আওয়ামী লীগের 30 থেকে 35% মানুষ কিন্তু আওয়ামী লীগকে ভোট দিবে। একইভাবে বিএনপির সমর্থন আছে। তো যেটা করা যেত, আমি যেটা মনে করি, যখন এই 5ই আগস্টের পর যে পরিবর্তনটা হয়, একটা প্রশ্ন একটু করি, মানে 30 থেকে 40% বা 35% যে ভোটের কথা বলছেন, সেটা কি আপনি মনে করেন এখনো সেটি সেই অবস্থাতেই আছে, যে সেই পরিসংখ্যানটি মানে 24-এর গণঅভ্যুত্থানের পরেও আওয়ামী লীগের ভোট ব্যাংক? আমার তো মনে হয়, আমি নাগরিক হিসেবে আমার তো মনে হয় যদি একটা একদম সম্পূর্ণ ফ্রি অ্যান্ড ফেয়ার অবাধ নির্বাচন যদি হয়, দুইটা দলকে যদি ধরি, বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুই দলের মধ্যে কিন্তু আপনার ইয়েটা হবে, আপনার প্রতিযোগিতাটা হবে। তখন দেখা যাবে ওই একই, কারণ আওয়ামী লীগের যারা সমর্থক গোষ্ঠী আছে, কেউ কিন্তু তৃণমূলের কথা যদি বলি, গ্রামে গঞ্জে ওরা কিন্তু পতনের পরেও আওয়ামী লীগ ছেড়ে যায়নি। হ্যাঁ, এখন আওয়ামী লীগের যেটা ভুল হয়েছে গত 15 বছরে, এটা আমরা দেখেছি, এই যে আপনার সীমাহীন দুর্নীতি যারা করছে। আওয়ামী লীগের যেটা এখন যেটা করতে হবে, তারা যদি আবার ফিরে আসতে চায়, আসতে হবে তাদেরকে, ফিরে আসতে চাইলে তাদের আরো ভালো করে সংগঠিত করতে হবে, সুসংগঠিত করতে হবে এবং তাদের যে তৃণমূল পর্যায়ে যে নেতা কর্মী, তাদেরকে যে 15 বছর ধরে তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তাদেরকে নিগলেক্ট করা হয়েছে, সেই থেকে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যখন দল দেখেছেন 66 আপনার 1960-এর দশকে এবং পরবর্তী পর্যায়ে, তখন আমরা দেখেছি তিনি এবং তার সাথে যারা ছিলেন, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, অন্যান্য যারা ছিলেন, তারা কিন্তু তৃণমূল পর্যায়ের লোকদের সাথে, কর্মীদের সাথে যোগাযোগ সবসময় রক্ষা করে চলছেন। কিন্তু বিগত 15 বছরে আমরা যেটা দেখেছি
সেই যোগাযোগটা রক্ষা হয়নি। বরঞ্চ যেটা দেখেছি জাতীয় সংসদে, জাতীয় সংসদের সদস্য ব্যবসায়ী দিয়ে ভর্তি, যার ফলে হচ্ছে ব্যবসায়ীরা এমপি হয়ে গেছেন। ব্যবসায়ী এমপি হলে কি পার্লামেন্টে কোনো ডিবেট হয় না, আমরা কখনো তর্ক বিতর্ক ভালো আলোচনা দেখিনি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে ওই কাজটা করতে হবে। যদি যদি তার ফিরে আসতে হবে, কিন্তু তারা কিভাবে করবে তাদের বিষয়। কিন্তু আমার মনে হয় যে আমার মূল পয়েন্টটা হচ্ছে যে বর্তমান সরকার যারা আছেন এখন, অনেকে বলছে কিংস পার্টি একটা করবে না, ওটা বাদ দিতে হবে। কিংস পার্টি কখনো হয় নাই। আমরা 2007 সালেও দেখেছিলাম ফিরদৌস আহমেদ কুরেশি একটা দল করেছিলেন, কোনো লাভ হয়নি। প্রফেসর ইউনূস নিজেও একটা দল করার চেষ্টা করেছিলেন 2007 সালে, প্রথম বলে এসব করবেন, তারপরে করা হয়নি। তো ওগুলো বাদ দিতে হবে। বাংলাদেশের মূল দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, এবং এই দুটি দলের সাথে সাথে জাতীয় পার্টিকেও রাখতে হবে, জেনারেল এরশাদের জাতীয় পার্টি। এই তিনটি দলের সাথে বর্তমান সরকার যত দ্রুত আলাপ আলোচনা করে ততই দেশের জন্য মঙ্গল। কিন্তু এইভাবে তারা কিন্তু। ধন্যবাদ। আমি একটু জনাব গাজী আব্দুর রশিদকেও শুনি এই প্রসঙ্গে। জি, আমি একটু জনাব গাজী আব্দুর রশিদ আপনার কাছেও শুনি। ইকোনমিস্টের বিবেচনা, ইকোনমিস্টের যে প্রতিবেদন সেরা দেশ, তারপরে বাংলাদেশ কোন পথে হাঁটছে, আপনার বিবেচনা কেমন? আমি একটু 25 সালের দিকেও যেতে চাই, সামনে কোন দিকে যাচ্ছে? মধ্যভাগ থেকে একটা পর্যায়ে দেখলাম, সামনে আর একটা পর্যায়ে আসতে যাচ্ছে, কেমন দেখছেন আপনি? শারমিন, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আমাদের স্বদেশ, মাতৃভূমি। এই দেশটির সামগ্রিক পরিবর্তন, উন্নয়ন সবকিছু ঘটুক, এটা আমাদের প্রত্যেকের চাওয়া, হৃদয় থেকে চাওয়া। এবং ফেডারেশন যে কথাটি বলেছেন যে সেখানে পরিবর্তনের সূচনা, একটা গণ অভ্যুত্থান বা গণবিপ্লব যেটাই আমরা বলি না কেন, ছাত্র জনতা সেটি হয়েছে। আমরা একটা অপশাসন মুক্ত, স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশের রূপ দেখছি। কিন্তু এখন কি বাংলাদেশ ভালো আছে? আশাবাদী হতে চাই। এখন যে অন্তর্বর্তী সরকার আছেন এবং তারা যে সংস্কারের কাজগুলো চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন কমিশন গঠন করেছেন, কিন্তু দেশের অভ্যন্তরে নানা রকম অসঙ্গতির চিত্র আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ সচিবালয়ে আগুন লাগা, এর আগে নানা রকম সাবোটাজ করা হয়েছে, ভারতের সাথে সম্পর্কটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। শেখ হাসিনা সেখানে আছে, সেখান থেকে বক্তব্য দিচ্ছেন, নানা রকম কথা বলছেন, এবং দেশের অভ্যন্তরেও আমরা নীরবে দেখছি বিভিন্ন রকমের প্রচার, অপপ্রচার, প্রোপাগান্ডা এগুলো চলছে। তাহলে আসলে আমরা 25-এ কি ভালো কিছু দেখতে পারবো? আমি সন্দিহান। আশাবাদী কিন্তু সন্দিহান। আমরা দেখেছি একটা শ্বেতপত্র করা হয়েছিল, অর্থাৎ এই সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরপরই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটা কমিটি গঠন করা হয়েছে। তারা একটা শ্বেতপত্র জমা দিয়েছে 1 ডিসেম্বর। সেখানে কি বলা হলো? সেখানে বলা হয়েছে যে আমরা একটা ক্রনি ক্যাপিটালিজম, অর্থাৎ চামচার পুঁজিবাদ থেকে আমরা একটা চোর তন্ত্রে রূপান্তরিত হয়েছিল গত 15 বছরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে স্বাধীনতা, দেশ স্বাধীন হয়েছিল, তিনি পরবর্তীতে অনেক কিছু বিতর্ক কম বেশি থাকলেও তিনি চলে যাওয়ার পরে সেনা কর্মকর্তাদের দ্বারা একটা ঘটার পরে পরবর্তীতে নানা রকম পরিবর্তন গেছে। তারপরেও বঙ্গবন্ধুর সময়েও কিন্তু বা শেখ হাসিনার সময় অন্য কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রাধান্য দেওয়া হয়নি, যেটি একমাত্র আওয়ামী লীগেরই দেশ, একমাত্র তারাই সবকিছু। এই কথাটি সেখানে স্কাল্পচার, যে বিভিন্ন মূর্তি বানানো, তাদের জন্য অনুষ্ঠান করা সারা বছর ধরে, এগুলো নানা কারণে দেশের অর্থনীতির যে অবস্থাটা হয়েছে, আমাদের দেখা গেছে $234 বিলিয়ন লুণ্ঠিত হয়েছে গত 15 বছরে এবং বিদেশে পাচার হয়েছে, যেগুলো আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সেখানে চলে গেছে এই টাকাগুলো। তাহলে দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়ালো? আমাদের যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, সেটা ছিল না। আয়না ঘরের কথা শুনেছি, কোনো মানুষের কথা বলার অধিকার ছিল না। এখনো কি সেটা আমরা পুরোপুরি ফিরে পেয়েছি বা পাবো, সেটা সন্দেহ আছে। আমাদের প্রশাসনে কারা আছে? 15 বছরের সেই সরকারি কর্মকর্তারাই আছেন। আমাদের পুলিশে কারা আছেন? তারাই আছে। আমি কয়েকবার এর মধ্যে দেশে যাওয়া হয়েছে, এমন কোন একটি সেক্টর দেখিনি যেখানে দুর্নীতি নেই, ঘুষ নেই। তাহলে আমাদের ভেতরটা পচে গেছে। আমি আশাবাদী হতে চাই, কিন্তু সেই জায়গাটা আমরা কি আমাদের ভেতরটা পরিবর্তন করতে পেরেছি? কতটা পেরেছি? আমরা কি আসলে যেতে পারবো? আমাদের দেশটাকে গড়তে পারবো? আমার সন্দেহ আছে। তবে যেটুকুনি হয়েছে সেটা নিয়েও কিন্তু
আমরা গর্বিত, কারণ এটা একটা পরিবর্তনের সূচনা। যদি পুরোটা হয়, সংস্কার হয়, নতুন রাজনৈতিক সরকার আসে এবং মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার এগুলো আমরা ফিরে পাই সর্বক্ষেত্রে, তাহলে বলবো যে না, আমরা এগোতে পেরেছি। কিন্তু সেই সন্দেহ সেখানে আছে, কারণ ভারত আমাদের প্রতিবেশী দেশ এবং তার নানা রকম হস্তক্ষেপ আমাদের উপর এখনো আছে, চলছে। ফলে আসলে শঙ্কার জায়গা রয়েছে বাংলাদেশকে নিয়ে। ইকোনমিস্টে একটা শঙ্কার জায়গার কথা দেখছিলাম যে ইসলামী চরমপন্থাকে মানে একটা হুঁশিয়ারি বা একটা সেইখানে একটা শঙ্কার জায়গা উল্লেখ করছে ব্রিটিশ সাপ্তাহিক ইকোনমিস্ট। আমি একটা বিরতি থেকে আসি, বিরতি থেকে এসে জনাব হাসান ফেরদৌস আপনার কাছ থেকে এই বিষয়টা একটু জানবো যে সেই জায়গাটি আপনি কিভাবে দেখেন, যেহেতু আপনি এটা নিয়ে একটু বিস্তারিত লিখেওছেন, আপনি নিশ্চয়ই আপনার একটা বিশ্লেষণ আছে, জানবো। এবং 24 সালের পর 25 সাল কেমন যাবে সেই পূর্বাভাসটাও ছোট ছোট করে একটু আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। ফিরছি বিরতির পর দূর আলাপে। ফিরে এলাম দূর আলাপে। জনাব হাসান ফেরদৌস, যেটি বলছিলাম যে ইকোনমিস্টের সেই প্রতিবেদনেই যেখানে বাংলাদেশকে সেরা দেশ হিসেবে বলা হচ্ছে, সেখানে ইসলামিক চরমপন্থার হুঁশিয়ারির কথা বলা হচ্ছে বাংলাদেশের জন্য। সেটি আপনি কেমন দেখছেন? সেই বিবেচনায় 25 সাল আপনার কাছে কেমন যাবে বাংলাদেশে? ভারতের ব্যাপার আছে, পাশে মিয়ানমারে একটা যুদ্ধ পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তার ব্যাপার আছে, বাংলাদেশের জন্য কেমন হবে ছোট্ট করে এটা একটু শুনবো, এবং বিশ্বের জন্য একটা পূর্বাভাস আপনার বিশ্লেষণ থেকে ছোট ছোট দুটো পার্টি যদি বলেন। সে কথা যাবার আগে একটু মন্তব্য করি। আমার বন্ধু বদরুল অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা বলেছেন যে বাংলাদেশে গত বছরে দুঃশাসন ছিল, কিন্তু দেশের মানুষ তারপরও 30% লোক ভোট দেবে আওয়ামী লীগকে। উনি বোধ করি বাংলাদেশের মানুষকে মূর্খ ভাবেন। অন্যথায় যেই সরকার আমার অধিকার হরণ করে নিল, আমার স্বপ্নকে হরণ করলো, তাকে আমরা পুনরায় ক্ষমতায় বসাবো, উনি এটা কি করে ভাবেন আমার মাথায় ঢোকে না। রশিদ সাহেব বললেন যে আমাদের বুকে পচন ধরেছে। রশিদ ভাই, একটা পচন সারতে কতদিন লাগে? 3 মাস মাত্র হয়েছে আমাদের এই বিপ্লব। আপনি 3 মাসের মধ্যে আশা করছেন যে সব জঞ্জাল, 15 বছরের 20 বছরের জঞ্জাল সরে যাবে? না, সরানো শুরু হয়েছে। আসুন তাতে হাত লাগাই, ঠিক উল্টো কাজটা যেন না করি আমরা। ভালো প্রশ্ন করেছেন শারমিন আপনি। তা হচ্ছে যে ইসলামী মৌলবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা, প্রবল সম্ভাবনা আছে। বাংলাদেশে গত 50 বছর একটা বড় রকমের সাংস্কৃতিক পরিবর্তন ঘটেছে, আমাদের মনোজগতে পরিবর্তন ঘটেছে। আমরা চেষ্টা করেছি প্রথমে গণতন্ত্র দিয়ে, গণতন্ত্র ফেল করেছে। আমরা চেষ্টা করেছি সমাজতন্ত্র দিয়ে, ফেল করেছে। আমরা ট্রাই করেছি সামরিক তন্ত্র দিয়ে, ফেল করেছে। প্রতিটি তন্ত্র বাংলাদেশে ফেল করেছে। তাহলে বাকি থাকলো কি মানুষের জন্য? ধর্ম। আমাদের পুরো অঞ্চলে, এই পুরো সাউথ এশিয়াতে প্রতিটি সরকারই ধর্মকে আশ্রয় করেছে লেজিটিমেসি ক্রয় করবার জন্য। আমি সরকার, আমি মোদী সরকার, আমি নওয়াজ শরীফ সরকার, আমার লেজিটিমেসি কোথায়? আমরা হাত দিই কোথায়? ধর্মতে। বাংলাদেশেও তাই। আমাদের দেশে গত 50 বছরে সিগনিফিকেন্ট পরিবর্তন করছে কালচারাল পরিবর্তন, মাদ্রাসা শিক্ষার বিস্তার। কি করে ঘটলো ঘটনাটা? কি করে মাদ্রাসা শিক্ষা এত ব্যাপক আকার ধারণ করলো? এই সরকারের, বিগত সরকারের পৌরোহিত্যে। সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট কখন হয়েছে মাদ্রাসা শিক্ষায়? গত 15 বছরে। ফলে যেই বীজ আমি বুনবো, ফসল তো তেমনই হবে। এই বীজ আমি বুনেছি, এখন তা ফসল ঘরে আনতে হবে। কিন্তু পাশাপাশি দেখবেন যে এর রেজিস্ট্যান্সও আছে। এই যে বিপ্লব হয়ে গেল, পূর্বভাগে কারা ছিল? লক্ষ্য করেছেন কত মেয়েরা ছিল, কত নারীরা ছিল? তারা কি মাঠ ছেড়ে চলে যাবে? আমার মনে হয় না। বাংলাদেশ আফগানিস্তান হবে না, তার কারণ বাংলাদেশে দীর্ঘদিনের পুরনো একটা ট্রেডিশন আছে, সিনক্রেটিক ট্রেডিশন। সব ধর্ম মতের সমন্বয়ে একটা সাংস্কৃতিক পুনরুত্থানের সম্ভাবনা আমি স্পষ্ট দেখি। না, বাংলাদেশ হারবে না। হারার চেষ্টা হচ্ছে, তাকে হারানোর চেষ্টা হচ্ছে। যারা গত সরকার থেকে সুবিধা নিয়েছে, যারা গত সরকারের সুবিধাভোগী ছিল, রাষ্ট্রদূত হয়েছে, মন্ত্রী হয়েছে, ইউনিভার্সিটির ভিসি হয়েছে, তারা সবাই কিন্তু এই একই ভাষায় কথা বলছে, গেল গেল গেল। অফকোর্স গেল। যদি তারা কখন যাবে? যখন তোমরাও এই গত সরকারের রেমনেন্সের সাথে হাত মেলাও। তোমরা তাই করছো। ফলে আমি অনুরোধ করব, প্লিজ আপনারা বদলান। যে সুযোগ তৈরি হয়েছে তাকে ব্যবহার করুন। আপনি বলছেন 25 সালের কথা, আমি অত্যন্ত আশাবাদী বাংলাদেশ নিয়ে। কারণটা কি? এই দেশের নেতৃত্বে কারা আছে? লক্ষ্য করেছেন কারা আছে নেতৃত্বে? তরুণরা। আমাদের দেশের 50% বেশি হচ্ছে কি 30 বছরের অনূর্ধ্ব মানুষ। তাদের স্বপ্নই ভিন্ন, তাদের ভাবনাই ভিন্ন। তারা আমাদের মতো, এই পুরনোদের মতো পাপে অপরাধে জীর্ণ নয়। ফলে আমরা অবশ্যই আশাবাদী হব। আমরা তার চেয়ে বড় কথা কি, আপনি দেখতে পাচ্ছেন প্রোগ্রেসটা কেমন হচ্ছে। বদরুল্লাহ দেখছেন প্রোগ্রেস হচ্ছে না।
আমি দেখছি প্রোগ্রেস হচ্ছে। কিভাবে? ক্যান্সারটা কেটে ফেলেছি আমরা, সবচেয়ে বড় প্রোগ্রেস। ক্যান্সারই কেটে ফেলেছি আমরা। এখন নিরাময়ের সময়। নিরাময়কে সময় দিন, কয়েক বছর, আমি বলছি না কয়েক বছর, বলা হচ্ছে কতদিনের কথা বলা হচ্ছে, আগামী 2025 সালের শীত বা 26 সালের গোড়াতে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রিফর্ম কেন চাইছি আমরা? যদি রিফর্ম না করি আমরা, এই রিফর্ম আর হবে না। কারণ যারা ক্ষমতায় আসবে তারাও তো আগের পথ ধরেই কিন্তু সে একই নোংরা ক্ষমতাভোগী শ্রেণীতে পরিণত হবে। বলে এই সুযোগটা যে তৈরি হয়েছে আমরা ব্যবহার করি। চট করে বিশ্বের কথা বলি আমরা। আমি খুবই উদ্বিগ্ন বিশ্বকে নিয়ে, রাজনীতি নিয়ে নয়, আমি মূলত উদ্বিগ্ন ক্লাইমেট চেঞ্জ নিয়ে। আমাদের বিগেস্ট থ্রেট হচ্ছে, আমাদের বিগেস্ট হুমকি হচ্ছে পরিবেশ সংকট, যে ব্যাপারে কোনো রকমের উদ্যোগ নেই। আজারবাইজানে সম্মেলন হয়ে গেল, কোনো প্রোগ্রেস হয়নি। ক্ষমতায় আসছে ট্রাম্প, যে বিশ্বাসই করে না ক্লাইমেট চেঞ্জে। ফলে আমাদের জন্য আগামী দিনটা খুবই ভয়ের, খুবই উদ্বেগের। জি, ডক্টর ইউনূস বলেছেন এটা একটা ওয়েস্ট, মানে এই সম্মেলনটা প্রতি বছর বছর একটা ওয়েস্ট। আমি সৈয়দ বদরুল হাসান আপনার কাছ থেকেও একটু শুনতে চাই। ক্যান্সার কেটে ফেলেছি জনাব হাসান ফেরদৌস বলছেন, আবার এদিকে ইসলামী চরমপন্থার হুঁশিয়ারির ব্যাপারটাও রয়ে যাচ্ছে। মানে আপনি কিভাবে দেখছেন সামনের দিনে 25 সালের বাংলাদেশ কেমন হবে? সামনে দিয়ে যাওয়ার আগে আমি একটা ক্লারিফিকেশন দিই। বাংলাদেশের মানুষকে আমি কখনো মূর্খ মনে করি না। বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে, হয় নির্বাচনে বা গণ আন্দোলনের মাধ্যমে সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যাদেরকে আমি মূর্খ মনে করি এখন, যারা এখন উঠে পড়ে লেগেছে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন করতে, মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন করতে, সংবিধান পরিবর্তন করবেন, এদেরকে আমি মূর্খ মনে করি। তারা বাংলাদেশের ইতিহাস জানে না, অথবা আমাদেরকে ইতিহাস থেকে বঞ্চিত করতে চায়। তো সেটি যখন নির্বাচন হবে সেটা পরে দেখা যাবে। কিন্তু আমি এখনো বলবো যে নির্বাচন হতে হবে, এবং আওয়ামী লীগই থাকবে, বিএনপি থাকবে। আর 2025 সালের কথা যদি বলি, আগামী বছর কেমন যাবে, হ্যাঁ, সেটা নির্ভর করছে বর্তমানে যারা শাসক গোষ্ঠী আছেন, শোষণ করছেন, তারা কিভাবে দেশটা পরিচালনা করবেন। আমি তো দেখি দেশটা খুব একটা ভালোভাবে পরিচালিত হচ্ছে না। এক একজন এক একভাবে কথা বলছেন। এখন কে দায়িত্বে আছেন? একদিকে দেখছি প্রফেসর ইউনূস আছেন, আবার দেখছি এই ছাত্র যারা যারা উপদেষ্টা হয়েছেন এরা কথা বলছেন। তারপর যেমন আপনি দেখেন যে এই যে একটা স্টেট অফ কনফিউশনের মধ্যে আছে। যেমন এক ছাত্র উপদেষ্টা কিছুদিন আগে বললেন, শেখ হাসিনার সম্বন্ধে বললেন যে তাকে বাংলাদেশে এনে তাকে ফাঁসিতে চড়ানো হবে। বিচার হয়ে গেল। এই যে মব জাস্টিস, গণমাধ্যমের কথা আমরা বলেছি। আজকাল আপনি দেখেন, যদি আমরা বলি দেশে ভালো একটা পরিবর্তন হয়েছে, ভালো একটা পরিবর্তন 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো আমরা দেখছি, তাতে তো আমরা ভালো পরিবর্তন হয়েছে বলে কিছু দেখতে পাচ্ছি না। আমার কয়েকটা সাংবাদিক কলিগ লিখতে পারছেন। আমি যখনই সাংবাদিকদের কথা বলি যে বাংলাদেশের পলিটিক্সের উপর লেখা যাবে কিনা, ওরা এ নিয়ে বিনিয়ে কথা বলেন। তো ওদের কিছুদিন আগে মতিউর রহমান চৌধুরী, মানব জমিন, তিনি পরিষ্কারভাবে বলে দিলেন যে তিনি কিছু লিখতে পারছেন না, পুরনো কথাই লিখছেন। তো আমরা ভালো এটা দেখছি না, কিন্তু ভালো যদি হয় 25, তারপর আমরা আশা করব 2025 সালে ভালো আমরা কিছু দেখতে পারবো। ভালো কিছু দেখতে পাবো কিভাবে? যখন আপনি রাজনীতিবিদদেরকে আপনি সামনে নেবেন, তাদের সাথে কথা বলবেন। আপনি রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে, দেশের ইতিহাস বাদ দিয়ে দেশের ভবিষ্যৎ আশা করতে পারবেন না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সৈয়দ বদরুল হাসান। আসলে বিশ্ব প্রেক্ষাপটের দিকে আর যাওয়ার সুযোগ নেই। গাজী আব্দুর রশিদ, বাংলাদেশ 2025 সালে কেমন যাবে? আমি আশাবাদী, সে কথা তো বলেছে, কিন্তু হাসান ফেরদৌস ভাই হয়তো আমার বক্তব্যে একটু উনি হয়তো আমি বুঝাতে পারিনি, অথবা ভুল বুঝাচ্ছেন তিনি। আমি 3 মাসের এই অন্তর্বর্তী সরকারের আমি খারাপ কাজের কথা বা এগোচ্ছে না সঠিকভাবে সে কথা কিন্তু বলিনি। আর আমাদের হৃদয়ে পচনের কথা আমি এই 3 মাসের কথা বলিনি। আমি বলতে চেয়েছি 71 পরবর্তী আজ পর্যন্ত এবং গত 15 বছরে, বিশেষ করে আমি প্রশাসন, পুলিশ, সামরিক বাহিনী, সর্বত্র আমি এইসব ক্ষেত্রে যে পচনটা ধরেছে আমি সেই কথাই বলতে চেয়েছিলাম। এবং আমাদের হারানোর চেষ্টা করা হচ্ছে, এখন যে ষড়যন্ত্রগুলো করা হচ্ছে, প্রোপাগান্ডা করা হচ্ছে বিভিন্ন রকমের, সেই কথাটা আমি বলতে চেয়েছি। আর বাংলাদেশ হচ্ছে সর্বধর্ম মতের একটি দেশ। সেখানে সবার মধ্যে যেটা বলা হচ্ছে ইসলামিক চরমপন্থা, আমিও সেটা মনে করি না। আমি মনে করি যে সবার সার্বজনীন দেশটিকে সবার সম্পৃক্ততায় গড়ে উঠবে এবং আশা করা যায়। কিন্তু আমার ভয়ের জায়গাটা হচ্ছে, আমার শঙ্কার জায়গাটা হচ্ছে প্রশাসন পরিবর্তন হয়নি,
যারা 15 বছরে দুঃশাসন চালিয়ে সহযোগিতা করেছেন শেখ হাসিনা সরকারকে, যারা বিভিন্ন ক্ষেত্রে পুলিশের যে অপকর্মগুলো হয়েছে, র্যাবের যে অপকর্মগুলো হয়েছে, টাকা অর্থ লুটপাট হয়েছে, ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছে, 10টি ব্যাংক, অর্থনীতি ভেঙে গেছে, সেই জায়গাটি যারা করেছেন তারাই তো এখনো রয়েছেন। তাদের দ্বারা সংস্কার কাজটা কিভাবে খুব সুন্দরভাবে সম্পন্ন হবে, তারা কি সহযোগিতা করছে, নাকি তারাও সাবোটাজ করবে অন্যভাবে তাদের ওই জায়গাটা ধরে রাখার জন্য? এখন তো অর্থের আয়ের উৎস কমে গেছে, ফলে এই জায়গাটিতে আমার ভয়ের জায়গা। তবে যেটুকু এর পরিবর্তন হয়েছে সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো। আশা করি আমরা 2025 আমরা আরো ভালো জায়গায় যাব এবং সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐকান্তিক চেষ্টা থাকবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা সেই সুন্দর সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা করব, এটি আমার প্রত্যয়। আমি আশাবাদী সেই জায়গায় হাসান ফেরদৌস ভাই এবং ইয়ে ভাই যে কথা বললেন, যে বজরুল আহসান ভাই যে কথা বললেন, আমরা সবকিছু সামগ্রিকভাবে সমন্বিত একটা জায়গায় দেশকে নিয়ে যেতে চাই, সেটি যেন আমরা করতে পারি সেই প্রত্যয় থাকবে। ধন্যবাদ শারমিন। বজরুল হাসান, জনাব